জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা শুরুর ৩৯ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। এখন পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৬টি হলে ভোট গণনা শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এদিকে নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। শুক্রবার রাতে নতুন কলা ভবনের সংবাদ সম্মেলনে মাফরুহি সাত্তার বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ব্যর্থতার দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি। সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। সিদ্ধান্ত ছিল মেশিনের মাধ্যমে ভোট গণনার, কিন্তু তা না করে ম্যানুয়ালি গণনা করা হয়েছে। এটি একটি বড় অনিয়ম। দুদিন পেরিয়ে গেলেও মেলেনি জাকসু নির্বাচনের ফলাফল। গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ছাত্রদলের নির্বাচন বর্জন, শিক্ষকের পদত্যাগ, পাল্টাপাল্টি অভিযোগ সহ নানা নাটকীয়তায় এখন পর্যন্ত বেশ কয়েকটি হলের রেজাল্ট প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশের দাবিতে সিনেটে অবস্থান সাধারণ শিক্ষার্থীদের। ম্যানুয়ালি ভোট গণনায় সময় লাগছে বলে জানায় প্রশাসন। বিস্তারিত মিফতাক আলিফের রিপোর্টে। গত ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও মেলেনি নির্বাচনের ফলাফল। ছাত্রদলের ভোট বর্জন, কমিশনের দায়িত্বরত শিক্ষকের অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ সহ নানা অভিযোগ পাল্টা অভিযোগে প্রকাশিত হয়নি ফলাফল। এর মাঝে ১২ সেপ্টেম্বর নির্বাচনের দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। আরও বিলম্বিত হয় ভোট গণনা কার্যক্রম। সর্বশেষ তথ্য মতে ভোট গণনা চলমান। এর মাঝে হাড্ডাহাড্ডি লড়াই চলছে শিবির সমর্থিত ভিপি প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। পাল্টাপাল্টি অভিযোগে ফলাফল প্রকাশের দাবিতে ১১ সেপ্টেম্বর রাত থেকে সিনেটে অবস্থান সাধারণ শিক্ষার্থীদের। হাতে গণনায় সময় লাগলেও অতি দ্রুত ফলাফল প্রকাশে কাজ করছে বলে জানায় প্রশাসন। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। ক্যাম্পাসে আছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল, যুক্ত হচ্ছে তার সাথে। খায়রুল, জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাহেলি, আপনি যেমনটি বলছিলেন, আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন কিন্তু ৩৩ বছর পরে অনুষ্ঠিত হয়েছিল এবং এই জাকসু নির্বাচনকে নিয়ে কিন্তু যে রকম আনন্দ এবং যেরকম উৎসাহ উদ্দীপনা ছিল সেটি কিন্তু আসলে এখন একদম ফিকে হয়ে এসেছে। আমরা যদি বলি যে গত ৩৭ ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু এই নির্বাচনের ফলাফল কিন্তু দিতে পারেনি এই নির্বাচন কমিশন এবং ৩৭ ঘন্টা যাবতীয় কিন্তু তারা ফলাফল গুনছে। ১১,০০০ প্রায় ৮০০ ভোটারের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু তারা এখনো গুনেই চলেছেন। আমরা যদি একটু বলি, দেখাতে চাই যে আসলে এখন জাকসু সংসদ কমিশন, নির্বাচন কমিশনের যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে কিন্তু গতকালকে রাত্রে থেকে কিন্তু যে উৎসাহ নিয়ে ছাত্র ভোটাররা এবং হচ্ছে যারা প্রার্থী ছিলেন তারা যেভাবে উপস্থিত ছিলেন, সকাল হতে হতে কিন্তু তাদের সেই আনন্দ ম্লান হয়ে তারা কিন্তু এক প্রকার বিরক্তি প্রকাশ করে কিন্তু তারা এই নির্বাচন কার্যালয় থেকে কিন্তু তারা চলে গিয়েছে। এখন শুধু সংবাদকর্মী এবং হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেই দেখা যাচ্ছে। আর তাছাড়া কিছু কিছু প্রার্থীর একজন লোক কিন্তু আছে জাকসু নির্বাচনের যে কমিশন, সেই কমিশনে। আমরা কিন্তু ভিতরে গিয়েছিলাম, ভিতরে যেটি দেখেছি যে নির্বাচন কমিশন কিন্তু সেই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করছে এবং ভোট গণনা কিন্তু সকালের পর থেকে কিন্তু একটু ধীর গতিতেই কিন্তু চলছে বলে আমাদের নজরে এসেছে। এবং আমরা যদি বলি যে নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যদিও কোনো কিছুই জানাচ্ছেন না, আমরা আমাদের মতো করে তথ্য নিচ্ছি। আমাদের সর্বশেষ পাওয়া তথ্য মতে কিন্তু আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত ১৫টি হলের ভোট গণনা তারা শেষ করতে পেরেছে। আরো কিন্তু মোটামুটি অনেকগুলো ভোট গণনা বাকি রয়ে গেছে। আমরা যদি একটু ভাবি যে এখন যেই হলগুলো বাকি আছে সেগুলো যদি আসলে প্রতিটি হলও যদি আধা ঘন্টা বা ১ ঘন্টা করেও লাগে, তাতেও কিন্তু প্রায় ৬ থেকে ৭ ঘন্টা কিন্তু লেগে যাবে এই ফলাফল এই ভোট গণনা শেষ করে। আর পাশাপাশি যদি বলি যে নির্বাচন কমিশনের
উপরে কিন্তু এক প্রকার বিরক্তি ভাব প্রকাশ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আসলে সবাই বলছে যে আসলে এই অব্যবস্থাপনা কেন, এটি কি আসলে তাদের অভিজ্ঞতার মানে অভাব, নাকি অন্য কোনো বিষয় ঘটছে ভিতরে ভিতরে, যেটি নিয়ে কিন্তু আসলে সবার মনে মানে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে। এবং বাংলাদেশে কিন্তু আসলে ঢাকা ভার্সিটির যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের পর থেকে কিন্তু সারা দেশ কিন্তু আসলে তাকিয়ে আছে যে ডাকসু নির্বাচনে কি ফলাফল হয়। আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দেখেছি এবং তাদের কিন্তু আসলে ক্লান্তি, তাদের শরীরে কিন্তু আসলে ক্লান্তিটা স্পষ্ট ফুটে উঠেছে। তারা কিন্তু বলছে যে আর কত সময় লাগতে পারে। বারবারই কিন্তু আমাদের সাথে দেখা হওয়ার সাথে সাথে কিন্তু বাইরে যারা দায়িত্ব পালন করছে তারা কিন্তু আমাদেরকে বারবার একই প্রশ্ন করছে যে আসলে আরো কতক্ষণ সময় লাগবে এই ডাকসু নির্বাচনের ফলাফল দিতে। জাহাঙ্গীরনগর থেকে ডাকসুর নির্বাচনের কিন্তু এই পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী খায়রুল, জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। এবার অন্যান্য সংবাদ। ২৬ বছর ধরে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটানো এক বিধবার জীবনে এসেছে নতুন আশার আলো। ভোলা চরফ্যাশনের আনোয়ারা বেগম এখন একটি নতুন টিনের ঘরে বসবাস করছেন। মাই টিভিতে সংবাদ প্রচারের পর তার জীবনে ঘটে গেছে এই পরিবর্তন। প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জুবাইর রহমান। আনোয়ারা বেগম ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়শাবাগ গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের ঢালে একটি ঝুপড়ি ঘরে অমানবিক কষ্টে বসবাস করছিলেন তিনি। ঝড় বৃষ্টি হলে আশ্রয় নিতে হতো অন্যের ঘরে। সম্প্রতি মাইটিভিতে তার অসহায় জীবনের সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়ার। পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিজ উদ্যোগে আনোয়ারা বেগমের জন্য একটি নতুন টিনের ঘর নির্মাণ করে দেন। মিস্ত্রি, টিন, কাঠ ও খুঁটি নিয়ে সরাসরি ঘর তৈরির কাজে অংশ নেন তিনি নিজেই। এই ঘর বদলে দিয়েছে আনোয়ারা বেগমের জীবন। আমি মাইটিভির এই সংবাদ মাধ্যমে যখন জানতে পেরেছি যে বিধবা আনোয়ারা বেগম ২৬ বছর ধরে এই খুপড়ি ঘরের ভিতরে বসবাস করেন, পরবর্তী সময়ে আমি সশরীরে সরাসরি এসে এই ঘর দেখেছি। আমি বলে গিয়েছিলাম যে আমি এই ঘরটি করে দিব। আমি সম্পূর্ণ ঘরটি নিজের অর্থায়নে করে দিয়েছি। দীর্ঘ ২৬ বছরে তার দুঃখ কষ্টের লাঘব হয়েছে। এদিকে ঘর পেয়ে আনোয়ারা বেগম মাই টিভি ও অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের ৭ দিন আগে মাই টিভি আছে, আসার পর আমি গড়টা দেখাইছি যে আমার গড়টা একটু দেখেন। সিদ্দিক স্যার আয়শা দেখছে আমার গড়টা অনেক ইয়ে রয়েছে, তারপরে গড়টা দিচ্ছে আমার। আমি আল্লাহর হুকুমতন সিদ্দিকুল্লাহ সাহেবের লেগে দোয়া করি। এই উদ্যোগ শুধু আনোয়ারা বেগমের জীবন নয়, সমাজের অন্য অসহায় মানুষদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে জানিয়েছেন স্থানীয়রা। একটা দোতলা ঘরে থাকতেও পানি পড়তো, সিদ্দিক স্যারের দিকটা এই মহিলার একটা ঘর করিয়া দিছে। এই জন্য এলাকাবাসী আমরা অনেক কৃতজ্ঞ। মাই টিভিতে সংবাদ প্রচার হয়েছে, এই জন্য একটা ঘর নাই, অনেক ঘরটা দেখাইছে, এই জন্য সিদ্দিক স্যারে খুশি হয়ে ঘরটা অনেকে দান করছে। দীর্ঘ এক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনোয়ারা বেগমের জীবনে এসেছে নতুন আশার আলো। তার হাসি মুখ আর কৃতজ্ঞতা ভরা দোয়াতে ফুটে উঠেছে এক নতুন জীবনের সূচনা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সাতক্ষীরায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে চাকরি পাওয়ায় খুশিতে আত্মহারা ২৮ তরুণ তরুণী। তাদের এমন অর্জনে খুশি এলাকাবাসী। স্থানীয়রা বলছেন অধিকাংশের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় নতুন চাকরি পেয়ে পরিবারের দায়িত্ব নেবার পাশাপাশি দেশ সেবা করবেন তারা। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। বছরের পর বছর ধরে পুলিশের চাকুরিকে বলা হতো সোনার হরিণ। ঘুষ আর তদবিরের বেড়াজালে আটকে যেত অসংখ্য দরিদ্র পরিবারের সেই স্বপ্ন। কিন্তু বদলে গেছে সেই ইতিহাস। মেধা আর যোগ্যতার ভিত্তিতে এবং ঘুষ আর তদবির ছাড়াই এবার সাতক্ষীরায় পুলিশের চাকরি পেলেন ২৮ জন তরুণ তরুণী। গেল বুধবার রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্স ডিলশেটে আনুষ্ঠানিকভাবে পুলিশের কনস্টেবল পদে মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এই ঘোষণার মুহূর্তে বাঁধভাঙা উচ্ছ্বাস আর আনন্দ অশ্রুতে ভিজে গেছে প্রার্থীদের চোখ।
নিয়োগটা সম্পূর্ণ মেধার ভিত্তিতে সুষ্ঠুভাবে নেওয়া হয়েছে। পরীক্ষা দিয়ে এই চাকরিটা পেয়েছি, তার জন্য আমি অনেক আনন্দিত এবং গর্ববোধ করছি। আমি একজন কৃষকের ফ্যামিলি থেকে আজকে একটি সরকারি চাকরি পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তবে উত্তীর্ণরা অনেকেই আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান। চাকুরি পেয়ে তারা এখন পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি দেশের জন্য কাজ করতে চান। আমি দেশ এবং দেশের মানুষকে সর্বদা নিরাপত্তা দেব এবং দেশের মানুষের কল্যাণে জন্য আমি কাজ করতে পারি। সবাই দোয়া করবেন এবং মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমাকে সততার সঙ্গে আমার এই চাকরির জীবন দীর্ঘস্থায়ী করে। নিজের সবটুকু দিয়ে স্বচ্ছভাবে দেশের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। শতভাগ স্বচ্ছতা বজায় রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা 18 জনকে নির্বাচিত করেছি এবং 6 জনকে অপেক্ষমান তালিকার জন্য আমরা রেখে দিয়েছি। যদি কোনো কারণে একটু এদিক সেদিক হয়, এখানে কোনো কারণে যদি বাদ করে যায়, তাহলে সিরিয়ালি এই যে 6 জন অপেক্ষমান, সে অপেক্ষমান তালিকা থেকে আসবে। চলতি বছর সাতক্ষীরা জেলায় 1400 জন প্রার্থী পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 28 জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। আবু সেদপু, মাই টিভি। দেশের তরুণদের সাফল্য সকলের গর্বের বিষয়। দেশের গণ্ডি পেরিয়ে সুদূর কানাডায় বাংলাদেশের এক শিক্ষার্থী আন্তর্জাতিক অঙ্গনে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। ইউনিভার্সিটি অফ আলবার্টার আন্তর্জাতিক ছাত্র পরিষদের সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নরসিংদীর আব্দুল্লাল অনিক। তার এই অর্জনের পেছনের গল্প এবং ভবিষ্যতের স্বপ্ন নিয়ে প্রতিনিধি আমিনুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের 2025-26 বর্ষের নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নরসিংদীর সন্তান আব্দুল্লাহ আল অনিক। নরসিংদীর বেলাব উপজেলার বাজনাবু ইউনিয়নের বীর বাঘবের গ্রামের সন্তান অনিক। তার এই অর্জনে গর্বিত নিজ এলাকা, বন্ধু বান্ধব, স্বজন এবং পরিবারের সদস্যরা। আলবার্টা ইউনিভার্সিটির ইয়াতে প্রতিনিধিত্ব করে আমি তার এই সাফল্যে অত্যন্ত খুশি এবং গর্বিত। ফ্রান্সিস থেকে ধন্যবাদ জানাই এবং সাফল্য কামনা করছি। ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয় আমি অত্যন্ত আনন্দ এবং গর্বিত। ছোটবেলা থেকেই লেখাপড়ায় মনোযোগী অনিক 2016 থেকে 2022 সালে বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের স্পেশাল ব্রাঞ্চে জুনিয়র শুটার হিসেবে রৌপ্য পদক অর্জন করেন। 2017 ও 2019 সালে ইংরেজি বিতর্কে বিটিভিতে সেরা বক্তা হিসেবে খেতাব পান তিনি। সেবা করবে, বিশ্ব মানবতার সেবা করবে, এই আশা আমি করি। যেন দেশের সুনাম বয়ে আনে, দেশের স্বার্থ হয়, মানুষের কল্যাণে কোনো কিছু করতে পারে, দেশের জন্য করতে পারে। বর্তমানে অনিক ইউনিভার্সিটি অফ আলবার্টায় রাষ্ট্রবিজ্ঞানের 4র্থ বর্ষে অধ্যয়নরত। তিনি ক্যাম্পাস, ইউনিসেফের প্রাক্তন সহসভাপতি, রাষ্ট্রবিজ্ঞান স্নাতক সমিতির গবেষণা পরিচালক এবং জেনারেল ফ্যাকাল্টি কাউন্সিলের আর্টস কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি এত কিছু করেছি, আমার বায়োডাটা কত কিছু আছে আমি বলে শেষ করতে পারবো না, কিন্তু এতটুকু বলবো যে সেখানে মেধার দাম আছে। বাংলাদেশ থেকে যাওয়ার আগে আমি নন প্রফিটে কাজ করতাম, ভলেন্টিয়ারিং করতাম, আমি স্পেশাল ব্রাঞ্চের একজন অ্যাথলিট ছিলাম, আমি অনেক কিছু করতাম। তো সেখানে গিয়ে আমি একই ব্যস্ত লাইফ লিড করছি, যাতে নিজেকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের জন্য আমি বড় কিছু একজন হয়ে এসে দেশকে সাহায্য করতে পারি। 2024 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অ্যালবার্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে সম্মাননা অর্জন করেন অনিক। তিনি ক্যাম্পাস সেফ ওয়াকের সার্টিফাইড পেট্রোলার, গবেষণা সহকারী এবং প্রাদেশিক শুটিং টুর্নামেন্টে রৌপ্য পদক বিজয়ী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থন্বেষী মহল স্বৈরাচারদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। গাজীপুর সদর উপজেলা শ্রীপুরে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি বিএনপি নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র রুখিয়ে দিতে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের ভরসা অর্জন করার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার সহ স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী যুব সমাবেশ করেছে জামাতে ইসলামী। শুক্রবার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন জামাতে ইসলামের আয়োজনে নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী যুব সমাবেশটি অনুষ্ঠিত হয়। নির্বাচনী যুব সমাবেশে জাতীয় সংসদ নির্বাচন ও হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য জাতি ধর্মের যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করা সহ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আগামীর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ সময় আয়োজিত সমাবেশে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা ৩ সংসদীয় আসনের জামাতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। দিনাজপুরের পার্বতীপুর রেল অঙ্গন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। চট্টগ্রাম দোহাজারী রেলপথকে ডুয়েল গেজে উন্নতিকরণ প্রকল্পের আওতায় ৩০ মিটার গেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য প্রস্তুতকৃত খসড়া যাচাই বাছাই পূর্বক প্রতিবেদন দাখিলের নিমিত্তে পার্বতীপুর অবস্থিত রেল ইঞ্জিন মেরামতের স্থান কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেন তিনি। এ সময় সফর সঙ্গী হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একান্ত সচিব কুতুব আল হোসেন ছাড়াও রেলওয়ের বিভিন্ন দপ্তর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুল হাই স্কুল মাঠে শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ফুটবল টুর্নামেন্ট 2025। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল। তিনি খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ সৃজনশীল বিকাশের পথে এগিয়ে যেতে উৎসাহিত করার আহ্বান জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং হাজারো ক্রীড়াপ্রেমী উপস্থিত থেকে পুরো মাঠকে উৎসব মুখর করে তোলেন। কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কুমারখালী উপজেলার আহ্বায়ক আল আমিন হোসেন আকাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আলমাস হাসান মামুন, মুখপাত্র সুজন মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আসাদুজ্জামান আলী খান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ উপজেলা শাখার সদস্য সচিব শাইইন কাদের সহ অনেকে উপস্থিত ছিলেন। কোন লক্ষ্যের রাজনীতি করে না, কোন ব্যক্তির রাজনীতি করে। ব্যক্তির রাজনীতি করার জন্য আলমাজের জন্ম হয় নাই। আমি জামাত করি না, এই কারণেই করি না যে আমি কনফার্ম না যে আগামী দিনের বাংলাদেশের যদি জামাত ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্র হিসাবে নাগরিকের উপর কিভাবে ট্রিট করবে তারা। আমি কি মুসলিম হিসাবে আমাকে ট্রিট করা হবে? আমি কি সংখ্যালঘু হিসাবে ট্রিট করা হবে না সংখ্যাগুরু হিসাবে ট্রিট করা হবে? আমাকে মেয়ে হিসাবে ট্রিট করা হবে না ছেলে হিসাবে ট্রিট করা হবে? সিরাজগঞ্জের রায়গঞ্জে জামাতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চান্দাইকোনা ইউনিয়ন জামাতের উদ্যোগে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন জামাতে ইসলামের আমির মোহাম্মদ জাকারিয়া হোসেন খানের সভাপতিত্বে উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি মোহাম্মদ খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৩ আসনের জামাতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর শায়েখ ডক্টর মাওলানা আব্দুস সামাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রথম অধিবেশনের শেষে এক র্যালি শেরপুর উপজেলার সীমাবাড়ি ও রায়গঞ্জ উপজেলা চান্দাইকোনা বাজার প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।